এই এমসিকিউ পরীক্ষায় মাত্র 46 পাওয়ার পরেও তার মেরিট পজিশন কিন্তু 2304। মানে একটা চিন্তা করো, ভর্তি পরীক্ষায় 52 পেয়ে তার স্কোর আসছে কিন্তু 603। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? এই মুহূর্তে দেশের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও শুরুতেই আমি বলে নেই যে আজকের ভিডিওটা তুলনামূলক কিন্তু অনেক দীর্ঘ হতে পারে, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, হয়তো একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু এখান থেকে তুমি বেশ কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে পারবা, শিখতে পারবা। অ্যাকচুয়াল অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা কীভাবে কী হয়, কোনটাতে বেশি ভালো করতে হবে, এই মুহূর্ত থেকে কোনটাতে বেশি জোর দিতে হবে, সেই সকল বিষয় নিয়ে একদম খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে আলোচনা করবো। এবং এই অ্যানালাইসিস জানার পরে তোমার আগামীতে করণীয় কী হবে সেটা নিয়ে তোমাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি জানবো যে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে কেমন লাগে। আমি আজকে যে তথ্য উপাত্তগুলো উপস্থাপন করে সেটা হচ্ছে সর্বশেষ কৃষি গুচ্ছদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেটাতে নেতৃত্ব ছিল হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা ডেটা অ্যানালাইসিস করে। এটা কিন্তু ভ্যারি করে, কারণ কিন্তু যে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন করে আর কি। তো প্রশ্ন কম বেশি মানের উপরে কিন্তু কাটমার্ক একটু এই 5 মার্ক বেশি 5 মার্ক কম, 10 মার্ক বেশি 10 মার্ক কম, এরকমটাই হবে আর কি। তবে তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর কি, কত থেকে কত রেঞ্জের ভিতরে আমি একটা সেফ পজিশনে থাকবো, আমি এক ভর্তি পরীক্ষা চান্স পেতে পারি, অথবা আমি এই পজিশনের ভিতরে থাকলে আমি এই ভর্তি পরীক্ষা টপ করতে পারবো আর কি। তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ইমন ইবনে তারিক, পড়াশোনা করেছি কৃষি অনুষদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং গ্লান্স অফ অ্যাডমিশনের সহকারী প্রতিষ্ঠাতা। যারা এই বছর আসলে আগামী 25 সেপ্টেম্বর কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা, এই ভিডিও থেকে যদি তুমি কিছু জ্ঞান নিজের ভিতরে ধারণ করতে পারো, আশা করা যায় সেটা তোমার ভর্তি পরীক্ষা এবং তোমার পড়ার স্ট্র্যাটেজিতে কাজে লাগবে আর কি। আর যারা আগামীতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, হাতে যেহেতু সময় আছে 1 মাস, আমাদের 25 সেপ্টেম্বর থেকে কিন্তু এগ্রি ফাইনাল মডেল টেস্ট এক্সাম চালু হচ্ছে। কোর্স ফি 250 টাকা রেগুলার, কিন্তু তুমি যদি 25 সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হও মাত্র 150 টাকা। এক্সাম ব্যাচ সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানার জন্য এই দুটো নাম্বারে নক দেবে, ইনশাআল্লাহ তোমাদের জানিয়ে দিব আর কি। সারা বছরই কিন্তু আমাদের এক্সাম ব্যাচ লেগেই থাকে। তুমি এই ভিডিওটা যখন যেই মুহূর্তে দেখো, তোমার যদি মনে হয় যে আমাদের পরিবারের একটা অংশ হয়ে আমাদের গাইডলাইন্সে নিজের ভর্তি পরীক্ষার জার্নিটাকে সাজিয়ে নিবা, তাহলে এই দুটো নাম্বারে নক দিও। আশা করা যায় সর্বশেষ লেটেস্ট যে ব্যাচটা হবে সেটাতে তোমাকে ভর্তি করে দেবে এবং বিস্তারিত সকল কিছু বলে দেওয়া হবে। ভিডিওর একদম মেইন পয়েন্টে চলে আসে, সেটা হচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে কত মার্কস লাগে। আমার মনে হয় বাংলাদেশে একমাত্র আমি এই ভিডিওটা করতেছি যে একদম সরাসরি একদম ভেরিফাইড ডাটা উপস্থাপন করতেছে, এবং এইটার অরিজিনালটা ফাইল লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা জাস্ট একটা সামারি অংশ থাকবে, সেখানে বিস্তারিত আরও অনেক কিছু বলা আছে, তোমরা একটু সেটা থেকে আইডিয়া করে নিতে পারবা। আমাদের একটা বিষয় জানতে হবে যে এই রেজাল্টটা তৈরি হবে কিসের ভিত্তিতে। রেজাল্টটা তৈরি হবে দুইটা ভিত্তিতে, এক হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি, আর হচ্ছে এই অ্যাডমিশন স্কোর। অর্থাৎ তুমি যে এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছ সেটা একটা জিপিএর উপরে তোমার হচ্ছে 50 মার্কস থাকবে। আর তুমি যে ভর্তি পরীক্ষা দিবা এমসিকিউ থাকবে হচ্ছে 100। মোট মিলে এই 150 মার্কের ভিতরে তোমার আসলে টোটাল মেরিট লিস্ট করতে পারবে আর কি। কোন কোন জায়গায় তোমার আসলে রেজাল্টটা ভ্যারি করতেছে আপাতত এটা দেখে মনে হচ্ছে দুইটা জায়গায়। একটা হচ্ছে জিপিএ, তোমার যদি আগে থেকে জিপিএ অনেক ভালো থাকে, আই থিঙ্ক আমি জিপিএ পয়েন্টের কথা বলতেছি না, জিপিএ স্কোরের কথা বলতেছি। ওইটা একটা তুমি যদি এমসিকিউ যত ভালো করতে পারবা, তোমার মেরিট পজিশন কিন্তু তত উপরের দিকে যাবে, অর্থাৎ ট্রান্সফার সম্ভাবনা থাকে আর কি। 100টা এমসিকিউর ভিতরে কিন্তু বেশ কয়েকটা পার্ট আছে। সেটা হচ্ছে যে ফার্স্টে তোমাকে আগে এমসিকিউগুলো দাগাতে হবে। দাগানোর ভিতরে তুমি যেগুলো পারবা না, একেবারে পারবা না, সেটা তুমি স্কিপ করো। তুমি কতটা স্কিপ করতেছো এটার উপরে কিন্তু নির্ভর করে আর কি। তারপরে আছে সেটা তুমি কয়টা এমসিকিউ কারেক্ট করতেছো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে তুমি এমসিকিউ দাগাইছো কিন্তু দাগানোর ভিতরে যে কটা ভুল গেছে, অর্থাৎ ইনকারেক্ট। এখন তুমি যে কটা এমসিকিউ দাগাইছো কিন্তু ভুল গেছে, এইটার ভিত্তিতে কিন্তু তোমার নেগেটিভ মার্ক হবে। নেগেটিভ মার্ক এখানে কত? নেগেটিভ মার্ক হচ্ছে যে 0.25 করে। অর্থাৎ তুমি একটা এমসিকিউ যদি ভুল দাগাও তাহলে তোমার 0.25 মার্ক করে কাটা যাবে। তোমার যদি নেগেটিভ মার্ক তুলনামূলক বেশি থাকে তখন কিন্তু তোমার আলটিমেটলি নিট যে স্কোর সেটা কিন্তু কমে যাবে। ধরো দাগাইছে 50টার ভিতরে তোমার 50টা কারেক্ট, তার মানে তোমার নেগেটিভ মার্ক 0, তখন কিন্তু তোমার তুলনামূলক স্কোরটা একটু বেশি আসবে। এটা তো আছে, এবং সেই সাথে সি এবং এইচএসসি যাদের জিপিএ ভালো তারা কিন্তু তুলনামূলক বেশি আগায় যাবে। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, আমার তো এসএসসি এবং এইচএসসি জিপিএ কম, তাহলে আমি এক্স্যাক্টলি কত হলে চান্স পাইতে পারি না পাইতে পারি, এরকম সকল কিছু নিয়ে আজকের এই টেবিলটাতে আলোচনা করবো আর কি। আমি এই টেবিল অ্যানালাইসিস করি এবং মেইন যে ফাইলটা আছে সেটাতে আমি যেভাবে দেখছি যে একজনের এইচএসসিতে তোমার জিপিএ ছিল 18, অর্থাৎ 18 পয়েন্ট সামথিং, অর্থাৎ এই জিপিএ স্কোর নিয়েও কিন্তু সে চান্স পাইছে আর। এটা শুধু আমি মেরিটে চান্স পাওয়ার কথা বলতেছি, এছাড়া ওয়েটিং লিস্ট তো আছে, ওটা তো পরের বিষয়। তো চলো এবার আসলে আমার মূল টেবিল অ্যানালাইসিস করা শুরু করি আর। প্রথম যেটা সেটা একজন স্টুডেন্ট 75টা দাগাইছে 100টার ভিতরে, তাহলে কি বাকি যে 25টা আছে সেই 25টা স্কিপ করছে, কারেক্ট হচ্ছে 62টা, আর 13টা হচ্ছে ইনকারেক্ট হয়েছে। যেহেতু প্রত্যেক ভুলের জন্য 0.25 করে, তাহলে 13টার জন্য তার নেগেটিভ মার্ক গেছে হচ্ছে 3.25। তার আসলে নিট অ্যাডমিশন স্কোর অর্থাৎ 100-র ভিতরে সে পাইছে হচ্ছে 58.75। এর সাথে এসএসসি এইচএসসি জিপিএ এটা যোগ হবে, সেই দুইটা যোগ হওয়ার পরে তার স্কোর আসছে হচ্ছে 99.928। এইটা হচ্ছে পুরা 100
150-এর ভিতরে। 150-এর ভিতরে সে 99.928 পেয়ে তার মেরিট পজিশন ছিল হচ্ছে 351। সে যদি বাকৃবির এগ্রিকালচারে পড়তে চায় সে কিন্তু ইজিলি পড়তে পারবে, একদম নিঃসন্দেহে। সে কিন্তু এটা টপ র্যাঙ্কিং করছে আর এখন দেখো যে এসএসসি এবং এইচএসসির ফলাফলের যে কতটুকু গুরুত্ব এটা আমি একটু তোমাদের বুঝাই। এরপরের যে কেসটা আছে সেম দাগাইছে, 25টা স্কিপ করছে, 62 পাইছে, 13 নম্বর 13টা ইনকারেক্ট করছে, এই সেম নেগেটিভ মার্ক 3.28 এবং স্কোরটাও সেম 58.75 পাইছে আর কি। ভ্যারিটা করছে কোথায়? ভ্যারিটা করছে হচ্ছে এই যে এসএসসি আগেরটার এসএসসির জিপিএ হচ্ছে 21.043, পরেরটার জিপিএ স্কোর হচ্ছে 20.76, মানে 1 নম্বরের কিছু কম, মানে পয়েন্ট সামথিং কম। ইন্টারমিডিয়েট আগের জন পাইছে হচ্ছে 20.135, পরের জন পাইছে 20.212, মানে এখানে ধরতে গেলে যে ইন্টারমিডিয়েট সেই একটু আগে আছে। কিন্তু যেহেতু আমাদের স্কোরটা করা হয় কীভাবে পুরো 150-এর ভিতরে, 150-এর ভিতরে তার নিট স্কোর কিন্তু 99.722, সেই 0.2 মার্ক কমার কারণে তার পজিশন দেখো, তার পজিশন কিন্তু আরও মোটামুটি 25 জন 26 জন পিছিয়ে আসছে, তার স্কোর হয়েছে কিন্তু 377তম। তোমাদের এরকমটা প্রশ্ন হতে পারে, ভাইয়া অনেকের তো জিপিএ স্কোর খারাপ, তাহলে কি সম্ভব কিনা? এসএসসি এটা তো তোমার হয়ে গেছে, এটা তো তোমার অতীত, এটাকে তুমি চাইলেও চেঞ্জ করা যাবে না। কিন্তু তুমি কি চেঞ্জ করতে পারবা? আগামী যে 1 মাসটা আছে বা আগামী যে ভর্তি পরীক্ষাটা আছে এই সময় তুমি প্রিপারেশন নিয়ে এই যে এমসিকিউর যে 100 মার্কসের যে পরীক্ষা এটাতে কিন্তু তুমি একটা ভালো স্কোর করতে পারবা আর কি। ফলে তোমার যে জিপিএর যে ঘাটতিটা আছে এটাতে কিন্তু তুমি কভার আপ করতে পারবা। এরপরে একজন 69টা দাগাইছে, 31টা স্কিপ করছে, এই 69টার ভিতরে তোমার 56টা হয়েছে আর কি, 13টা ইনকারেক্ট, নেগেটিভ মার্ক 3.25, টোটাল স্কোর হচ্ছে 52.75। মানে একটা চিন্তা করো, ভর্তি পরীক্ষায় 52 পেয়ে তার স্কোর আসছে কিন্তু 603, অথচ কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় সিট কিন্তু তোমার 3500-এর কাছাকাছি আর কি। এখানে অ্যানালাইসিস থেকে একটা জিনিস দেখো, এই আগের যে দুইজন আছে আগের দুইজনের চেয়ে এর জিপিএর অবশ্যই কিন্তু বেশি, কারণ আগের এসএসসিতে পাইছে 21-20 করে, এর কিন্তু ডিরেক্ট 22, তারপর এইচএসসিতে আগের দুজনের কিন্তু 20-20 করে স্কোর, এর কিন্তু 23। একটা জিনিস দেখো যে প্রথম দুইজন 100-এর ভিতরে 58.75 পাইছে, আর পরের জন অর্থাৎ যার জিপিএ স্কোরটা বেশি সে কিন্তু 100-এর ভিতরে মাত্র 52.75 পাইছে। এর ফলে কি হয়েছে ভাইয়া? এর ফলে যে কাহিনীটা হয়েছে, এই দুইজনের জিপিএ কম থাকা সত্ত্বেও এ যে অ্যাডমিশন টেস্টে ভালো করছে এই জন্য তারা কিন্তু মেরিটে আগে গেছে। এ কিন্তু জিপিএ স্কোর ভালো থাকা সত্ত্বেও অ্যাডমিশনে কিন্তু খারাপ করছে উপরের দুজনের তুলনায়। এই 6টা মার্ক কমের জন্য সে কিন্তু এই জিপিএ তে ভালো থাকা সত্ত্বেও তার কিন্তু মোট যে স্কোর সেটা কিন্তু 98.12, তার পজিশন কিন্তু 603। মানে বুঝতে পারতেছো, আমি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি কোন কোন জায়গায় কি কিভাবে ভ্যারিয়েশন হয় আর কি। এটার দেখো চিন্তা করো, এর স্কোর 98, এর স্কোর 98, এর হচ্ছে পয়েন্টের পরে 218, এর হচ্ছে 124, অর্থাৎ 0.1 ব্যবধানের কারণে এ কিন্তু এর চেয়ে আরো 25 থেকে 26 জন স্টুডেন্টের আগায় গেছে। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা হচ্ছে কাদের জন্য প্রযোজ্য? ঠিক আছে ভাই, আল ফি সাবিলিল্লাহ বলে 100টা দাগায়, হলে হবে না হলে না হবে, তাদের জন্য। এরকম একজন স্টুডেন্ট সে দাগাইছে 100টার ভিতরে তার কিন্তু কারেক্ট হয়েছে 63টা, এই 37-এ তার কিন্তু আসলে নেগেটিভ মার্ক যাবে। তার নেগেটিভ মার্ক কত গেছে? 9.25। ফলশ্রুতিতে তার কিন্তু 100-এর ভিতরে স্কোর দাঁড়াইছে 53.75 এবং জিপিএ মিলে সব মিলে আসলে 42 পয়েন্ট সামথিং ছিল। 150-এর ভিতরে ওর স্কোর আসছে হচ্ছে 96.282 এবং তার মেরিট আসছে কিন্তু 995। এখন দেখো যে ভাইয়ার আসলে কেন বলে যে নেগেটিভ মার্ক কম খাওয়ার জন্য, এখানে সে কিন্তু কারেক্ট করছে 63টা, উপরের দুটো দেখো এ কিন্তু কারেক্ট করছে 62, এই যে এও কিন্তু কারেক্ট করছে 61, আর এ কিন্তু কারেক্ট করছে 63। তার মানে এদের সবার চেয়ে কিন্তু এর কারেকশনটা বেশি। এই ভর্তি পরীক্ষাতে নেগেটিভ মার্ক না থাকতো সে কিন্তু অবশ্যই মেরিটে আগে যেত, কারণ সে কিন্তু সর্বোচ্চ সংখ্যক কারেক্ট করছে আর কি। অন্যরা নেগেটিভ খাইছে 3.25, সে নেগেটিভ খাইছে 9.25। তার মানে কি এদের চেয়ে এ আরো নেগেটিভ 6 মার্ক কিন্তু কমে আছে, পিছায় আছে। এই 6 মার্ক পিছানোর কারণে যে নেগেটিভ মার্ক কম খাইছে তার স্কোর আসছে হচ্ছে 58.75, কিন্তু এই যে 6 মার্ক কমে গেল তার জন্য তার স্কোর আসছে কিন্তু 53.75। এর নেগেটিভ মার্ক তুলনামূলক কমের কারণে এ হয়েছে 351তম পজিশন, এ 6 মার্ক কমে গেল, এর মেরিট হয়েছে কিন্তু 995। এখানে এই যদি নেগেটিভ মার্ক না খাইতো, সে 62 অ্যান্সার করতো, 63 যদি অ্যান্সার করতো, তখন কিন্তু এর মেরিট পজিশন 995 থাকতো না। তখন এর মেরিট পজিশনটা এই 351 আছে না, এর চেয়ে আরো ভালো হতো, হয়তো 325, 300 এরকম একটা আসতো কিন্তু। তো এই পর্যন্ত যে ব্যাখ্যা দিলাম এটা হচ্ছে তোমার হচ্ছে যে 1000-এর ভিতরে যাদের ছিল তাদের একটা মোটামুটি ডেমো দেওয়ার চেষ্টা করছে আর কি। এবার তাহলে দেখে নিই যে 1000 থেকে 2000-এর ভিতরে এই 91, এই 1901তম যে বান্দা হয়েছিল তার আসলে স্কোরটা কেমন ছিল হচ্ছে সে 75টা দাগাইছে, 25টা স্কিপ করছে, 56 পাইছে, 19টা ভুল, এই জন্য 4.75 তার নেগেটিভ মার্ক শেষ। তার রেজাল্ট আসছে তোমার হচ্ছে 51.250, তার আসলে স্কোরটা আসছে হচ্ছে 93.717। তার আসলে যে মেরিট পজিশন সেটা কিন্তু হয়েছে 1901। সর্বশেষ যে মেরিটে চান্স পাইছে তার স্কোর নিয়ে আমি কিছু বলবো আর কি, এরপরও আরও থাকতে পারে কিন্তু আমি হচ্ছে এটা নিয়ে কথা বলি আর কি। সে 70টা দাগাইছে, 70টা দাগানোর পরে 30টা সে স্কিপ করছে, 70-এর ভিতরে সে ঠিক করছে 55টা, আর বাকি 15টা কিন্তু তার ভুল। 15টা ভুলের কারণে তার কিন্তু 3.75 স্কোর আসছে।
তার যে নিট যে স্কোর 100-র ভিতরে যে স্কোর সেটা হচ্ছে যে 51.250। এই সেম 51.250 এটা কিন্তু আগের জন্য পাই, আগের জন পেয়ে তার কিন্তু জিপিএ স্কোর একটু ভালো ছিল, সে কিন্তু 1901তম পজিশন হয়েছে। যে বান্দার রেজাল্ট আমরা এখন বলতেছি সেই বান্দার এসএসসিতে মার্ক তুলনামূলক কম থাকার কারণে সে কিন্তু এই সেম মার্ক পাওয়া সত্ত্বেও এই যে এখানে কিন্তু তোমার 2 থেকে 2.5 মার্কের প্রায় ডিফারেন্ট হয়ে গেছে আর কি। আগের জন নেট স্কোর আসছে 93.717, পরের জন নেট স্কোর আসছে 91.498। এই যে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3 মার্কের মতো কম, এই 3 মার্কের কারণে 3154তম পজিশন। এখন এ যদি আগে একটু ভালোভাবে পড়াশোনা করতো, এসএসসির জিপিএ যদি একটু ভালো থাকতো, সে কিন্তু এই সেম এই 1500, 1700, 1800 এরকম একটা স্কোরে কিন্তু থাকতে পারতো আর কি। এই স্কোরটা আমি কেন লিখলাম আর কি, এই স্কোরটা লিখছি এই কারণে যে তোমাদের মনে সাহস জোগানোর জন্য। ভাই আমি সবই বুঝলাম আমি আমার জিপিএর স্কোরটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাকে আপনি এরকমটা বলেন যে আমি সর্বনিম্ন 100-র ভিতরে আমি কত পাইলে আমি কৃষি গুচ্ছের জন্য চান্স, অর্থাৎ আমাদের সবার মনের ভিতরে যে প্রশ্নটা ভাই আসলে কাট মার্কটা কত আর কি, কাট মার্ক আসলে কত হবে। সে দাগাইছে 63টা বা স্কিপ করেছে 37টা, তার টোটাল স্কোর আসছে হচ্ছে 50। এই কারণে 13-র জন্য কিন্তু তার নেগেটিভ মার্ক আছে 3.25। ফলশ্রুতিতে তার 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা দিল সেটাতে তার স্কোর আসছে কত, এই 46.75। 46 এই যত যা স্কোর দেখছি মোটামুটি এই 58, 57, 56, 52, 53, 51, 51 পয়েন্ট সামথিং এই সকল স্কোর এদের চেয়ে তুলনামূলক কিন্তু তার স্কোরটা অনেক কম, মানে মাত্র 46 পাইছে আর কি। সেদিক থেকে অনেকে ভাবতে পারে যে তাহলে তো এই মার্কেটে আসলে চান্স পাওয়ার কথা না, কিন্তু সে পূর্বে ভালো করে আসছে, অর্থাৎ তার এসএসসি এবং এইচএসসিতে যে স্কোরটা সেটা কিন্তু তাকে ব্যাকআপ দিচ্ছে। এখানে দেখো যে যতগুলো স্কোর আছে তার চেয়ে কিন্তু এর স্কোরটা বেশি, সে এসএসসিতে পাইছে 23 পয়েন্ট সামথিং, ইন্টারমিডিয়েটে পাইছে 22 পয়েন্ট সামথিং, কিন্তু মোট যে স্কোরটা 150 সেটা কিন্তু আসছে 92.912। ফলশ্রুতিতে সেই এমসিকিউ পরীক্ষায় মাত্র 46 পাওয়ার পরেও তার মেরিট পজিশন কিন্তু 2304। এখন এখানে কিছু ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে যে গত বছর ভর্তি পরীক্ষা নিচ্ছিল হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, তারাই মেনলি প্রশ্ন করছিল, তারা আগের থেকে একটু কঠিন টাইপের প্রশ্ন করে, মানে ম্যাথ বেস টাইপের কোশ্চেন করে আর কি। এই জন্য প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছিল আর কি। তো প্রশ্ন তুলনামূলক কঠিন হওয়ার কারণে তোমরা যদি বুঝতে পারতেছো যে 150-এর ভিতরে 99 পাওয়ার পরেও কিন্তু মেরিট পজিশন 351। এবছর তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় লিড দিচ্ছে হচ্ছে সিভাসু, তাহলে তাদের কাটমার্কটা কেমন হতে পারে? আমি তো এটা বললাম যে কাটমার্ক কিন্তু সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে প্রশ্নের উপরে, অর্থাৎ তোমার প্রশ্ন যদি সহজ হয় তুলনামূলক কিন্তু একটু বৃদ্ধি পায়, আবার প্রশ্ন যদি কঠিন হয় তখন কিন্তু অনেকেই অ্যান্সার করতে পারে না বিষয়গুলো, তখন কিন্তু কাটমার্কটা তুলনামূলক কমে আসে আর কি। তো পরীক্ষা না হওয়া পর্যন্ত কাটমার্ক কত হবে এটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তো আমার এই কয়েক বছরের যে অভিজ্ঞতা, আমি যে স্টুডেন্টগুলো পড়াইছি, আমি যাদের রেজাল্ট অ্যানালিসিস করছি, দেখছি এখানে যে স্কোরটা দেওয়া আছে এর এই 5-7 মার্ক আপ ডাউন হয় আর কি, কাটমার্ক এরকমের ভিতরেই হয়। আর তোমরা এরকম একটা বিষয় ধারণা নিতে পারো, এখানে কিন্তু যারা মেরিটে চান্স পাচ্ছে তাদেরটা আমি তুলে ধরছি। আর আমি যে বললাম যে আমার ডিসক্রিপশন বক্সে যে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা কিন্তু ওয়েটিং লিস্টে পাবা। ও এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে কি, তোমরা অনেকে জিজ্ঞেস করো ভাইয়া এই যে এই 100 মার্কের যে পরীক্ষা হবে, এই 100 মার্কের ভিতরে আসলে পাস কত? অনেকে বলছে ভাইয়া 35, অনেকে বলছে যে 50, এই সেই মানে ইত্যাদি অনেক ধরনের কথাবার্তা বলছে আর কি। এইটার যে পাস মার্ক এটা হচ্ছে আমি আজকে একদম স্পেসিফিক ক্লিয়ার করে দিচ্ছি, তুমি যদি এই 100-র ভিতরে তোমার স্কোর যদি 40-এর কম হয় তুমি কিন্তু ফেল। আমি যখন এই রেজাল্টটা অ্যানালাইসিস করি, এই যে এখানে যে অ্যাডমিশন স্কোরটা ছিল না, নেগেটিভ মার্ক সব বাদ দিয়ে আর কি, যাদের মার্কস 39 পয়েন্ট সামথিং আসছে তাদের কিন্তু ব্যাকেটে লেখা আসছে ফেল, অথচ যাদের মার্ক এই 40 পয়েন্ট সামথিং আসছে তাদের কিন্তু নির্দিষ্ট একটা মেরিট লিস্ট শো করছে। হতে পারে সে মেরিটে চান্স পায় নাই, ওয়েটিং লিস্ট কিন্তু তাকে দিচ্ছে আর কি। এই 40-এর নিচে পেলে যে ফেল, আর হচ্ছে যে 40+ পাইলে যে পাস, এটা কিন্তু আজকে একদম ক্লিয়ার করে দিলাম আর কি। যারা আসলে এবছর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে বা তুমি যখনই কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নিবা, তাহলে তোমার পড়াশোনাটা কীরকম হওয়া উচিত এই বিষয় নিয়ে এখন একটু তোমার কথাবার্তা বলবো আর কি। আশা করা যায় এই কথাগুলো একটু ভালোভাবে শুনলে তুমি তোমার আগামীর পথ চলাটাকে একটা সুষ্ঠু পরিকল্পনার মধ্যে সাজাতে পারবা এবং সেই সাথে ভর্তি পরীক্ষায় অল্প সময়ে অনেক বেশি স্কোর তুলে আসতে পারবা, এটা আমার বিশ্বাস। এখন আসলে আমি তোমাদের বলবো যে এই যে সামনে যে কয়টা দিন, এই কয়টা দিনে তুমি আসলে কীভাবে একটা কৃষিগুচ্ছের কমপ্লিট প্রিপারেশনটা নিতে পারবা, তো এই শেষ সময় কীভাবে আসলে সাজায় নিবা সেই বিষয় সম্পর্কে বলবো। আর যারা এই ভিডিওটা একদম নতুন দেখতেছো, যারা হয়তো কেবল এইচএসসি পাস করছো, আগামীতে কৃষিগুচ্ছ পরীক্ষা নিবা, তারাও একটু ভিডিও দেখে যাও, তোমাদের জন্য আগামীতে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো তারাও একটু ভিডিওটা দেখে যাও, আশা করা যায় যে একটু হলে ধারণা পাবা যে তোমার শুরুর জার্নিটা কেমন হতে পারে। সর্বপ্রথম যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষা দাও, সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়া, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন পড়া একদম ফরজ, কারণ প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি সেই বিশ্ববিদ্যালয়ে কোন আঙ্গিকে প্রশ্নটা করে থাকে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের কিছু কিছু ফেভারিট পার্ট থাকে, যেখান থেকে সব সময় 1, 2, 3টা কোশ্চেন দিয়েই থাকে। 3, 4, 5টা সাল যখন পড়বা তখন দেখবা তুমি নিজস্ব একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছ, যে কি দেখবা যে কিছু কিছু টপিক থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে আর কি। তো তোমার কাজ হবে যে সেই বিষয়গুলো মূল বই ছোট্ট করে লেখা, যে এই বিষয়টা থেকে বারবারই প্রশ্ন আসে। এতে করে হবে কি, মূল বই রিভিশন করার ক্ষেত্রে তুমি যখন সেই লেখাটা দেখবা সেটা তুমি দরকার আরেকবার রিভাইজ করে নিবা।
এতে করে দেখা যাবে কি তুমি যখন ভর্তি পরীক্ষা অ্যাটেম্প করবা ওখান থেকে প্রশ্ন আসলে তুমি কিন্তু সবার আগে অ্যান্সার করতে পারবা, কারণ তোমার ওই বিষয়টা কিন্তু বেশ কয়েকবার করে পড়া হয়েছে আর কি। মূল বইয়ের কনসেপ্ট হচ্ছে একদম বিগিনারদের জন্য, তোমাকে মূল বই অবশ্যই ফলো করতে হবে, কারণ পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমার মূল বই থেকে আসবে। মূল বইয়ের একটা বিষয় কি বলছে সেই বিষয় সম্পর্কে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। হুবহু ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু রিপিট হয় না, কিন্তু সেই কনসেপ্ট থেকে কিন্তু ঘুরাই ফিরে কিন্তু প্রশ্ন আসে। তাই তুমি যদি মূল বই টার্গেট করো, মূল বইয়ের কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে, প্রশ্ন তোমার যতই ঘুরানো পেঁচানো হোক তুমি কিন্তু বুঝতে পারবা এবং তুমি ইজিলি সেটা অ্যান্সার করতে পারবে। ফিলআপের কথা হচ্ছে যারা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছো কিন্তু শেষ সময় আছে তাদের ক্ষেত্রে আমি স্পেশালি এই কথাটা বলি, কারণ তোমাদের তো মূল বই বেশ কবার পড়া শেষ, কিছুদিনই দেখবা যে পড়লে মনে থাকতেছে না, কিন্তু বিষয়টা তোমার জন্য ইম্পর্টেন্ট। তুমি এখন চেষ্টা করবে শেষ সময় ওই জিনিসগুলো একটু বেশি বেশি রিকল করার, একটু রিভাইজ দেওয়ার আর কি। তারপরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে মূল বইয়ের এমসিকিউ তোমরা দেখবা যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এই প্রত্যেকটা মূল বইয়ের শেষে কিন্তু কিছু অনুশীলনী এমসিকিউগুলো সেটা অবশ্যই ভালো করে পড়বা, কারণ অনেক সময় কিন্তু সেখান থেকে হুবহু প্রশ্ন তুলে দেয়। তাই মূল বইয়ের এমসিকিউ পড়লে আশা করা যায় তোমার প্রিপারেশন অনেকাংশেই কভার হয়ে যাবে। ম্যাথের ক্ষেত্রে মূল বইয়ের এমসিকিউ কি করবো, যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তুমি এই মূল বইয়ের এমসিকিউ পড়ার ক্ষেত্রে দেখবা যে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারতেছো না, যে ম্যাথ করতে তোমার ক্যালকুলেটর লাগবেই, স্কিপ অ্যান্ড মেক ইট ইজি। তোমাকে ভর্তি পরীক্ষাতে 100টার ভিতরে 100টা অ্যান্সার করতে বলে না। এখানে একটু আগে যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, তুমি যদি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় 60+ নাম্বার পাও, তোমার জন্য একটা সিট বরাদ্দ থাকবে, সেটা প্রশ্ন সহজ হলেও থাকবে, প্রশ্ন কঠিন হলেও থাকবে। সেজন্য দেখবা যে ম্যাথ করার সময় যে ম্যাথগুলো করতে তোমার ক্যালকুলেটর লাগতেইছে সেটা তুমি স্কিপ করে দিবা। হ্যাঁ, এখন একটা প্রশ্ন থাকতে পারে, তোমরা তো বলো যে ভাইয়া প্রশ্ন ব্যাংকে তো এত বড় বড় ম্যাথ দেওয়া আছে, তখন তাহলে কি করব? এটা যদি সেম ভাবে দিয়ে দেয়, এটা দুইটা সেক্টর। এক হচ্ছে কৃষিগুচ্ছ যখন ভর্তি পরীক্ষা শুরু হয় তার আগ থেকে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সহসাভাবে পরীক্ষা নিত আর কি। তখন কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে ক্যালকুলেটর অনুমতি ছিল, যেহেতু ক্যালকুলেটর অনুমতি ছিল তাই কিন্তু তখন এত বড় বড় ম্যাথ দিত যেন ক্যালকুলেটরের সাহায্য নিতে পারে। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে অঙ্ক তোমার দেখতে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু তারপরও কৃষিগুচ্ছতে কিন্তু তারপরও ভর্তি পরীক্ষা দিয়ে গেছে, তুমি ভাববা যে ওইটা ইজিলি শর্টকাট করে করার নিশ্চয়ই কোনো মেথড অবশ্যই আছে। নাহলে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার কাছে টাইম থাকে 36 সেকেন্ড করে মাত্র। 36 সেকেন্ড থেকে এত বড় বড় ম্যাথ করা পসিবল? তুমি যদি রেগুলারভাবে করতে চাও সম্ভব না। এই জন্য সেটার হয় অবশ্যই শর্টকাট ছিল, অথবা সেই ভর্তি পরীক্ষার প্রশ্নটা অনেক আগে ছিল যখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল আর কি। 4th নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে রিভিশন। ভাই শেষ সময় এসে রিভিশনের কোনো বিকল্প নাই, কারণ পড়াশোনা করছো, তোমার মাথার ভিতরে সবই আছে, বারবার রিকল করার মাধ্যমে তোমার হচ্ছে যে টেম্পোরারি ব্রেইন থেকে সেই তথ্যগুলো সাবকনসিয়াস ব্রেইনে তোমাকে ট্রান্সফার করতে হবে, যেন তুমি কখনো সেটা না ভুলো আর কি। এখন তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস এবং এক্সাম। দরকার হলে তুমি বাজারে একটা মডেল টেস্ট বই কিনে নাও, মডেল টেস্ট বই কিনে নিয়ে সেখান থেকে তুমি প্রশ্ন সলভ করো। তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা তত দেখবা যে তুমি অনেক আননোন জিনিসপত্র পাচ্ছ। তোমার টার্গেট হবে কি, যেগুলো তুমি পারতেছো সেটা তুমি এখনো পারবা, ভর্তি পরীক্ষার হলেও পারবা, কিন্তু যে বিষয়গুলো তুমি পারতেছো না সেই বিষয়গুলো একটু ছোট ছোট করে দাগায় রাখবা, কারণ ওখান থেকে যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে তুমি যে দাগায় রাখলা, ওটা যে একটু সময় দিলা, ভর্তি পরীক্ষার হলে প্রশ্ন যদি আসে তুমি কিন্তু সেখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবা আর কি। আর তোমার যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে সামনে, তারা যেন এই বেশি বেশি প্র্যাকটিস করতে পারো, এক্সাম দিতে পারো, একদম ফুল যেন ভর্তি পরীক্ষার অনুরূপে তোমার নিজের প্রস্তুতিটাকে ঘোষণা নিতে পারো। এই জন্য কিন্তু হচ্ছে যে আগামী 25শে সেপ্টেম্বর থেকে আমাদের এগ্রি ফাইনাল মডেল টেস্ট এক্সাম ব্যাচ চালু হচ্ছে আর কি। আমাদের এগ্রি ফাইনাল এক্সাম এটাকে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিত্তিক, অর্থাৎ তোমার এই পরীক্ষার 1 মাস সমস্যার কোনো ভয় নাই। আমাদের ডিসকাশন গ্রুপ আছে, তোমার কোনো সমস্যা হলে ডিসকাশন গ্রুপে দিবা, সেটাতে আমরা সবাই মিলে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এবং তোমাকে কিন্তু ব্যাখ্যা সহ সলভ শিট দেওয়া হয়, অর্থাৎ মেইন কোশ্চেন তো তুমি অবশ্যই পড়বা, ব্যাখ্যাটা বললে আমি মনে করি যে তোমার প্রিপারেশনে কোনো কমতি হবে না। আর এছাড়াও আমাদের এক্সাম বেসে ভর্তি হলে তোমাকে ইম্পর্টেন্ট পিডিএফ সহ যত প্রকার সাপোর্টিভ ম্যাটেরিয়ালস লাগে সব কিছু কিন্তু তোমাকে প্রোভাইড করে দিয়ে দেওয়া হবে আর কি। আমাদের এই এক্সাম বেসের কোর্স ফি খুবই সামান্য, তোমরা অন্যান্য বিভিন্ন জায়গার কোচিং এর ফি তুলনা করলে বুঝতে পারবা। আমাদের এই এক্সাম ফি হচ্ছে 250 টাকা, কিন্তু তুমি যদি 25শে সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হও তোমার জন্য মাত্র 150 টাকা। আমাদের এই এক্সাম বেসের মাধ্যমে তোমাকে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং এক্সক্লুসিভ মডেল টেস্টটা নিয়ে তোমার পরিশ্রমটাকে একদম সুন্দর সাজানো গোছানো হবে তৈরি করে দেওয়া হবে। শুধু তোমাদের কাছে অনুরোধ থাকবে এটাই যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিব সেটা একটু ভালোভাবে মেনে চলবো ভাই, তাহলেই আশা করা যায় যে তোমার আর পিছতে হতে হবে না। এখন কথা হচ্ছে আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়া কী হবে, খুবই সহজ সিস্টেম। এখানে 2টা নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে 2টা নাম্বার দিয়ে দিব, ডেসক্রিপশন বক্স তো আছেই। এই 2টা নাম্বারে নগদ, বিকাশ, রকেট 3টা অ্যাকাউন্টে খোলা আছে। তোমার যেটাতে মন চায় সেটাতে এই 25 তারিখের আগে 150 টাকা, 25 তারিখের পরে 250 টাকা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাইয়া আমি লাস্ট এত ডিজিট থেকে এত টাকা পাঠিয়েছি, অথবা যদি স্ক্রিনশট দিতে পারো সেটাও দিবা। আর সেন্ড মানি করার সময় অবশ্যই লিখে দিবা যে এগ্রি এক্সাম, এতে করে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কোনো স্টুডেন্টই আমাদের কাছে ভর্তি হতে চায়, আমাদের পরিবারের সাথে যুক্ত হতে চায়। ইতিপূর্বে কিন্তু আমাদের এই এক্সাম বেসে 250+ স্টুডেন্ট ভর্তি আছে। তো তোমরা যারা চাচ্ছ যে আরও বেশি সংখ্যক স্টুডেন্টের সাথে একসাথে মিলে তোমরা কমপ্লিট করবে, নিজেকে যাচাই করবে, তাদের জন্য আমার মনে হয় যে এই এক্সাম ব্যাচটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে আর কি। আর এছাড়াও আমি ভিডিও শুরুতে একটা কথা বলছি, সারা বছরই কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা চালু থাকে আর কি। তুমি যে মুহূর্তে এই ভিডিওটা দেখো না কেন এই 2টা নাম্বার নক দেবে, তোমাকে কোর্স ফি সহ যাবতীয় সকল কিছু দিতে হবে। আচ্ছা, এখন আসি ভর্তি পরীক্ষা ভালো করার সর্বশেষ পয়েন্টে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট।
টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি করা জরুরি। তুমি যদি আমাদের এক্সাম বেসে ভর্তি হও, সেখানে কিন্তু ভর্তি পরীক্ষার মধ্যে টাইম লিমিটও থাকবে আর কি, অর্থাৎ তুমি চাইলেও টাইম বাড়াতে পারবে না। ভর্তি পরীক্ষার সময় যদি 1 ঘন্টা, তাই এই 1 ঘন্টা সময় যে প্রপারভাবে ইউটিলাইজ করতে পারবে ওইটাই হবে তার জীবনের টার্নিং পয়েন্ট। অনেকে দেখা যায় যে অনেক ভালো প্রিপারেশন থাকে কিন্তু সে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না? ওই যে শুরুতে বললাম যে একটা বড় ম্যাথ হঠাৎ করে দিয়ে দিছে, সে চাচ্ছে আমি বড় ম্যাথটাই সলভ করবো। একটা এমসিকিউ তো সময় 36 সেকেন্ড। তুমি যদি সেই বড় ম্যাথটা সলভ করতে 3 মিনিট লাগাও, ওই 3 মিনিট তো তোমার আরও 6টা এমসিকিউর জন্য বরাদ্দ ছিল। তাই সবার উচিত হবে যে এই টাইমটা প্রপার ভালোভাবে ম্যানেজ করা। টাইম প্রপারলি কীভাবে ম্যানেজ করতে হয়, এক্সাম হলে করণীয়, এই সকল বিষয়ে কিন্তু আমার ডেডিকেট আলাদা একটা ভিডিও আছে। এই ভিডিও দেখা শেষ হওয়ার পরে সেটাও দেখে আসতে পারো। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। আজকে অনেক কথাবার্তা বলে ফেলছি আর কি। এই ভিডিও দেখে তোমরা কেউ যদি এই বিষয়টা সম্পর্কে একটু বোঝো এবং যে নির্দেশনাগুলো বলা হলো এটা যদি একটু মেনে চলো, কারো জীবনে যদি এতটুকু উন্নতি হয়, আমার এই ভিডিওটা করা সার্থক। আর এরকম অ্যাডমিশন রিলেটেড আরও বিভিন্ন যাবতীয় তথ্য এবং টিপস ট্রিক্স বা যত প্রকার সাপোর্টিং জিনিসপত্র লাগে সব কিছুই আমার আগামীতে ধীরে ধীরে আসবে ইনশাল্লাহ। সকল ভিডিও টাইম মতো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিও এবং আমার এই ভিডিওটা একটু বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিও। ফলশ্রুতিতে তারাও কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তুমি যে শেয়ার করলা, একজন যে তোমার দ্বারা কিছুটুকু উপকৃত হলো, এটার ফলাফলও কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই দিবে আর কি। আর আমার জন্য দোয়া করবে, আমি যেন সর্বদা সুস্থ থেকে তোমার জন্য সঠিক সময় উপযুক্ত দিক নির্দেশনা দিয়ে যেতে পারি। এই নিয়েই আজকে আমি আমার ভিডিও শেষ করতেছি। তোমরাও ভালো থেকো। ইনশাল্লাহ আমরা সবাই আগামীতে একসাথে বিজয় হাসি হাসবো।